ক্লাস 9 সূচকের নিয়মাবলী। প্রিয় ছাত্রছাত্রী, ইউনিক লার্নিং ল্যাব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি প্রদ্যুৎ। আজকের ক্লাসে তোমাদের ক্লাস 9-এর অধ্যায় 2-এর সূচকের নিয়মাবলী সম্পর্কে আলোচনা করব। কোষে দেখি 2-তে যে সূচকের অঙ্কগুলি রয়েছে সেগুলি করার জন্য যে সূত্রগুলি বা নিয়মগুলি জানা দরকার সেগুলি শুধু দেখাবো না, সূত্রগুলি খুব ভালো করে বুঝিয়েও দেব। এই ভিডিও দেখার পর আশা করি সূচকের অঙ্কগুলি কোনো সমস্যা থাকবে না। আর আগের অধ্যায়ের অঙ্কগুলি যারা দেখোনি তারা ডেসক্রিপশন বক্স অথবা প্লেলিস্ট থেকে দেখে নিও। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশ ও ম্যাথ বিষয়গুলি পেতে চ্যানেলটিকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে নিও। আর আগে থেকে চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করা যাক। তো দেখো, কোষে দেখি 2-এর যে অঙ্কগুলো দেওয়া রয়েছে সেগুলো সূচকের অঙ্ক দেওয়া রয়েছে। তো এই অঙ্কগুলো করার আগে সূচকের নিয়মাবলী বা সূত্রগুলো, সূচকের অঙ্কগুলোর যে সূত্র রয়েছে সেইগুলো কিন্তু খুব ভালো করে জানা দরকার। তো সেগুলো আমরা আজকে দেখাবো। তো দেখো, সূচকের নিয়মাবলী ফান্ডামেন্টাল লজ অফ ইন্ডিসিস, তো তার ক্লাস 9 কোষে দেখি 2। তো এই যে সূত্রগুলো সেগুলো আমি দেখাচ্ছি এবং প্রত্যেকটা সূত্র কিন্তু ধরে ধরে খুব ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো শেষ পর্যন্ত, ভিডিওর শেষ পর্যন্ত সবাই সঙ্গে থাকো। বিষয়টা কি দেখো, ধরো এরকম এক্সের ওপরে আছে 3, অর্থাৎ এক্স কিউব। এটা বলতে আমরা কি বুঝি না, এক্স কিউব। এই যে এক্স কিউব লিখেছি, এই যে এক্স, এটাকে বলছে বাংলাতে বলছে নিধান বা ইংরাজিতে বলছে বেস। আর এই যে কিউবটা আছে, কিউবটাকে বলা হচ্ছে বাংলাতে সূচক আর ইংরাজিতে বলছে ইন্ডেক্স। তো এটাকে আমরা ঘাতও বলে থাকি বা পাওয়ারও বলে থাকি, ঠিক আছে। তো আমরা কি এতদিন এই ধরনের এক্সের ওপরে বিভিন্ন ধরনের ঘাত এটা আগেই আমরা করেছি। তো এক্সের এই যে ওপরটাকে বলছে সূচক বা ইংরাজিতে বলছে ইন্ডেক্স, আর নিচে যার পাওয়ার তাকে বলছে এই যে এক্সটাকে বলছে নিধান বা বেস ইংরাজিতে। তো এইবারে এই সূচকের অঙ্কগুলো, এই যে মূলত এই যে সূচক বা ইন্ডেক্স, এই যে কিউব বা 4 থাকতে পারে, 5 থাকতে পারে, যাই থাকুক না কেন, এই সম্পর্কিত অঙ্কগুলি আমরা কোষে থেকে 2-তে করব। তো সেখানে যে সূত্রগুলো রয়েছে পরপর আমরা দেখে নিয়ে আগে তারপর আলোচনা করব, ঠিক আছে। তো 1 নম্বর কী বলছে দেখো, এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন যদি এরকম বিষয় থাকে তাহলে পরে দেখো এক্স অর্থাৎ বেস একই, বেস সমান আছে, তাহলে পাওয়ারগুলো কিন্তু যোগ হয়ে যাবে। দেখো এক্স ওপরে পাওয়ারগুলো কী হয়েছে না, এম যোগ এন হয়ে গেছে 1 নম্বর। এটা পরে বোঝাচ্ছি। 2 নম্বর দেখো কী আছে, এক্স টু দি পাওয়ার এম ভাগ এক্স টু দি পাওয়ার এন যদি হয়, এক্ষেত্রে গুণের ক্ষেত্রে যদি যোগ হয়, এবং ভাগের ক্ষেত্রে কী হচ্ছে দেখো, এক্স অর্থাৎ বেস সমান পাওয়ারগুলো কিন্তু বিয়োগ হয়ে গেছে। এক্ষেত্রে কী লিখেছি, এম মাইনাস এন যদি এম গ্রেটার দ্যান এন হয়, যদি এম এনের চেয়ে বড় হয় সেক্ষেত্রে এম মাইনাস এন হয়। যদি এন এমের চেয়ে ছোটো হয়, অর্থাৎ এই যে এনটা আছে এটা যদি এমের চেয়ে ছোটো হয়, এখানে লিখেছি এন গ্রেটার দ্যান এম, তাহলে পরে সেক্ষেত্রে কী লিখেছি না, আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে 1/x টু দি পাওয়ার n মাইনাস এম। যদি এম এনের চেয়ে বড়ো হয় তাহলে এইটা হবে, আর এম যদি এনের চেয়ে ছোটো হয় তাহলে পরে এইটা হবে, ঠিক আছে। 3 নম্বরে কী আছে, এক্স টু দি পাওয়ার এম ব্র্যাকেটের বাইরে আছে এন, অর্থাৎ এক্সের পাওয়ার এইটা আর সবার পাওয়ার বাইরে এন রয়েছে, তাহলে কিন্তু এক্স টু দি পাওয়ার এম এন হয়ে যাবে, অর্থাৎ এই যে পাওয়ার দুটো আছে এটা কিন্তু গুণ হয়ে যাবে, অর্থাৎ গুণের সম্পর্ক এদের মধ্যে। 4 নম্বর কী আছে, এক্স ওয়াই বাইরে এম, অর্থাৎ ভেতরে এক্স ওয়াই বাইরে এম, মানে এখানে দেখানো হচ্ছে দেখো এক্সেরও পাওয়ার এম, ওয়াইয়েরও পাওয়ার এম, ঠিক আছে। এবার 5 নম্বর দাগের কী আছে দেখো, এক্স বাই ওয়াই ভেতরে রয়েছে, ব্র্যাকেটের বাইরে পাওয়ার রয়েছে বা সূচক রয়েছে কত, এম। তো সেখানে কি হবে না, এক্সের সূচক হয়ে যাবে এম, বাই ওয়াইয়েরও সূচক হবে এম, যদি ওয়াই নট ইকুয়াল টু 0, ওয়াই কিন্তু 0 হলে হবে না বিষয়টা। 6 নম্বরে কী আছে, এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। কোনো চলরাশির যদি পাওয়ার বা সূচক যদি 0 থাকে তাহলে সবসময় তার মান হয় 1। তো সেটা আমরা বুঝিয়ে দিচ্ছি পরে। তো দেখো 7 নাম্বারটা কী আছে, এক্স টু দি পাওয়ার 1 ইকুয়াল টু এক্স, অর্থাৎ কোনো চলরাশির পাওয়ার যদি 1 হয় তাহলে সেটাই চলরাশির মান সমান মান হয়, অর্থাৎ এক্স টু দি পাওয়ার মানে এক্স। এ টু দি পাওয়ার 1 যদি হয় সেটাও কিন্তু এ হবে, অর্থাৎ চলরাশির পাওয়ার 1 হলে সেই চলরাশিটাই তার মান হয়। এবারে দেখো 8 নম্বর দাগের কী হচ্ছে, VIII রুট ওভার এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার হাফ, অর্থাৎ এরকম যদি থাকে রুট ওভার এক্স মানে আমরা এক্স টু দি পাওয়ার হাফকে জানি, ঠিক আছে, অর্থাৎ এক্সের বর্গমূল, এক্স টু দি পাওয়ার হাফ মানে এক্সের বর্গমূল। আবার দেখো এই বিষয়টাই একই, আমরা যখন বুঝিয়ে দেবো তখন বুঝতে পারবে।
9 দাগেরটা কী আছে, রুট ওভার এই যে রুটের যে খাঁজ আছে, খাঁজের মধ্যে রয়েছে এন, তার রুটের মধ্যে কি আছে এক্স, যদি এরকম থাকে রুট ওভার অফ এক্স, এই খাঁজের মধ্যে আছে এন, তাহলে পরে হবে এক্স টু দি পাওয়ার 1/n। এই যে ওপরেরটা যে রুট ওভার অফ এক্স সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ, মানে এই খাঁজের মধ্যে কি আছে বলো তো, 2 আছে, খাঁজের মধ্যে 2 আছে বলে এটা হাফ হয়েছে, খাঁজের মধ্যে n আছে বলে এটা 1/n হয়েছে। ওকে, তো এটা বুঝিয়ে দিচ্ছি পরে। তো তারপরে 10 দাগেরটা কী হচ্ছে দেখো, রুট ওভার অফ -n, যদি এখানে -n থাকে তাহলে কী হবে 1/√অফ এক্স টু দি পাওয়ার n হয়ে যাবে, অর্থাৎ যদি মাইনাস কিছু থাকে পাওয়ারে সেটা 1/, হয়ে যাবে। ঠিক আছে, মাইনাসটা যখন 1/, হচ্ছে তখন কিন্তু আর পাওয়ারে বা সূচকে কোনো মাইনাস থাকছে না, এবং s নট ইকুয়াল টু 0 হবে, এক্স কিন্তু কখনো 0 হতে পারবে না সেই ক্ষেত্রে। আচ্ছা, 11 দাগেরটা কী আছে না, যদি এক্স টু দি পাওয়ার a ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার b হয়, তাহলে a ইকুয়াল টু b, মানে কি, যখন বেস দুদিকে বেস সমান চিহ্ন, এদিকে বেস এবং ওদিকে বেস দুটোই সমান না, দুটোই এক্স আছে, বেস যদি সমান হয় পাওয়ারটা কিন্তু সমান হবে, যদি এক্সের মান কিন্তু কখনোই নট ইকুয়াল টু 0, 1 or -1, এক্সের মান কিন্তু 0 হতে পারবে না, এই ক্ষেত্রে 1 হতে পারবে না এবং -1 হতে পারবে না। 12 নম্বর দাগের কী আছে, যদি এক্স টু দি পাওয়ার a ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার a, এক্ষেত্রে কী ছিল, ওপরেরটার ক্ষেত্রে কী ছিল, বেস সমান ছিল, পাওয়ার আলাদা ছিল, বেস সমান পাওয়ার আলাদা থাকলে পাওয়ার দুটো সমান হয়। এক্ষেত্রে দেখো বেস আলাদা, এখানে বেস হচ্ছে এক্স, এখানে বেস হচ্ছে ওয়াই, কিন্তু পাওয়ার দুটো এক হয়, তাহলে কি হচ্ছে দেখো এক্স ইকুয়াল টু ওয়াই, অর্থাৎ পাওয়ার দুটো এক যদি হয় বেস দুটো কিন্তু সমান হবে। এখানে এক্ষেত্রে কিন্তু এ নট ইকুয়াল টু 0, এই যে এ অর্থাৎ পাওয়ারটা কিন্তু কখনো 0 হতে পারবে না। তো এই 12টা সূত্র কেউ যদি বুঝতে পারে, মনে রাখে, নিশ্চয়ই মুখস্থ হয়ে যাবে, এবং বুঝতে পারলে তো অবশ্যই মনের মধ্যে গেঁথে যাবে। তো এই 12টা নিয়ম যদি কেউ জেনে থাকে তাহলে পরে তার সূচকের কোনো অঙ্ক সারা জীবনে কখনো ভুল হবে না। ঠিক আছে, তো এবার আমরা এক এক করে সূত্রগুলো কিভাবে হলো সেটা আমরা জানবো। এবার দেখো প্রথমে সূত্রটা কী ছিল, এক্স টু দি পাওয়ার n ইন্টু এক্স টু দি পাওয়ার m ইন্টু এক্স টু দি পাওয়ার n ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার m প্লাস n, অর্থাৎ এরকম ছিল, আমি খাতায় লিখে নিয়েছি, এটা বোঝাবো। তো দেখো এখানে বেস সমান, তাহলে পাওয়ার দুটো যোগ হয়ে যায়। দেখো কিভাবে দেখাচ্ছি, এক্স টু দি পাওয়ার কিউব, মানে এটা আমরা কি জানি, ধরো এটাকে কীভাবে লিখি, এক্স ইন্টু এক্স না, এক্স টু দি পাওয়ার কিউব মানে 3টে এক্সের গুণফল, তাই তো, তাহলে এক্স টু দি পাওয়ার কিউবকে 3টে এক্সের গুণফল আকারে জানি কেন, দেখো এক্সের ওপরে কিছু নেই, পাওয়ারে কিছু নেই, মানে কিন্তু এখানে কি আছে, 1 আছে, প্রত্যেকের ক্ষেত্রে 1 আছে, পাওয়ার বা সূচকে 1 আছে, 1 আছে বলেই যেহেতু প্রত্যেকটার ক্ষেত্রে বেস সমান, মানে এই যে নিধানটা সমান, সেই জন্য এটা এরকম হয়ে যায়, প্রত্যেকটার পাওয়ার কিন্তু যোগ হয়ে যায়, যেহেতু বেস সমান সেই জন্য পাওয়ারগুলো যোগ হয়ে যায়, পাওয়ারগুলো যোগ হয়ে যায় বলেই দেখো 1, 2, 3 এক্স টু দি পাওয়ার 3 হয়। বোঝা গেল? তাহলে পরে এক্স টু দি পাওয়ার 3 যদি এই জায়গাটার পরিবর্তে যদি আমরা লিখি এরকম এক্স টু দি পাওয়ার m ইন্টু এক্স টু দি পাওয়ার n থাকে, অর্থাৎ বেস সমান, এখানে বেস সমান ছিল বলেই পাওয়ারগুলো যোগ হয়ে গেছে বলেই x3 এক্স টু দি পাওয়ার কিউব, তাই তো। তাহলে পরে এখানে m আর এখানে n, বেস একই, তাহলে পরে অবশ্যই এরকম নিয়ম অনুযায়ী অবশ্যই কী হবে, এক্স টু দি পাওয়ার m প্লাস n, নিশ্চয়ই বোঝা গেছে। এতদিন আমরা না বুঝে করছিলাম, এখন কিভাবে হয় নিশ্চয়ই বুঝতে পারলাম। ঠিক আছে, এবার দেখো 2 নম্বর সূত্রটা কী ছিল, এক্স টু দি পাওয়ার m ভাগ এক্স টু দি পাওয়ার n, এরকম হলে তাহলে এক্স টু দি পাওয়ার যদি বেস সমান হয় ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়। দেখো এক্স টু দি পাওয়ার m মাইনাস n, গুণের ক্ষেত্রে যোগ হয়ে যায়, ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়ে যায়। m মাইনাস n যখন হবে m গ্রেটার দ্যান n, অর্থাৎ m যদি n এর চেয়ে বড় হয়, আর যদি n m এর চেয়ে বড় হয় বা m n এর চেয়ে ছোটো হয়, তাহলে কী হবে 1/x টু দি পাওয়ার, এইটা উল্টে যাবে, n মাইনাস m হয়ে যাবে। তো দেখি, ধরো এরকম একটা অঙ্ক আছে, ধরো এক্স টু দি পাওয়ার 5 ভাগ এক্স টু দি পাওয়ার 2 বা এক্স স্কোয়ার, তাহলে এরকম আমরা কি লিখতে পারি এটাকে, তাহলে এক্স টু দি পাওয়ার 5 আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার, এটা মানে কি বলো তো, ওপরে এক্স গুণ এক্স গুণ এক্স গুণ এক্স গুণ এক্স, না 5টা এক্স টু দি পাওয়ার 5 মানে, আর নিচে এক্স স্কোয়ার মানে এক্স গুণ এক্স, তাই তো। এবার দেখো ভাগের সম্পর্ক মানে কেটে যাবে, একটা কেটে গেল, তাহলে ওপরে পড়ে থাকলো কটা, 3টে এক্স পড়ে থাকলো, মানে এক্স গুণ এক্স, তার প্রত্যেকের যে পাওয়ার বা সূচক কত করে আছে, 1 1 1, আর গুণের ক্ষেত্রে আমরা জানি কি পাওয়ার যোগ হয়ে যায়, তাহলে 1 1 1 যোগ করলে কত হবে, 1 যোগ 1 যোগ 1 মানে এক্স টু দি পাওয়ার কিউব, এক্স কিউব হয়ে থাকবে, তাই না। তো এটাকে আমরা এই কাণ্ড করে এতটা বার না করে ডাইরেক্ট এখান থেকে লিখতে পারি কি না, এক্স টু দি পাওয়ার 5 ভাগ এক্স টু দি পাওয়ার 2, মানে হচ্ছে যেহেতু ভাগ আছে তাহলে এক্স টু দি পাওয়ার
5 - 2, যেহেতু বেস সমান, বেস বা নিধান সমান, তার মানে পাওয়ার দুটো ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়ে যায়। তাহলে পরে ডাইরেক্ট আমরা লিখতে পারতাম 5 থেকে 2 বাদ দিলে x³। ঠিক আছে, তাহলে কেন হয় এখানে বোঝালাম, এবং সূত্রটা হচ্ছে এইটা। এবারে ধরো যদি এইরকম এটা না থেকে এটা যদি m হতো আর এটা যদি n হতো, তাহলে পরে কী হতো, বিয়োগ করতাম, তাহলে x⁻m - n এখান থেকেই হচ্ছে, অর্থাৎ এটা m আর এটা n হলে কী হতো, 5 - 2 এর জায়গায় m - n হতো। ঠিক আছে, বোঝা গেল। তাহলে এইটা বুঝলাম। এবারে যদি উল্টো হতো, অর্থাৎ x⁵ x⁵2 না হয়ে যদি x² ভাগ x5, অর্থাৎ এইটা m এইটা n, অর্থাৎ 2টা m আর 5টা n যদি হতো, তাহলে n m এর চেয়ে বড়, তাহলে কি লিখতাম, সেই একই রকমভাবে, শুধুমাত্র x² ওপরে থাকছে, x⁵ নিচে থাকছে। তার মানে কি, ওপরে দুটো এক্সের গুণফল x² মানে, আর নিচে x5 মানে 5টা x, 2 3 4 5। এখন দেখো এই x এই x এই x এক্সেস কাটা, তাহলে পরে এখানে থাকছে কত, ওপরে 1 আর নিচে 3টে x মানে x3, তাই না, 3টে x মানে x3। তাহলে এই এত কাণ্ড না করে বিষয়টা কি করে হচ্ছে দেখো তো, এইটা যদি এইভাবে করতাম 1/x³ মানে কত, যেহেতু m হচ্ছে এর মান কম আর n এর মান বেশি 5, তাহলে পরে এটা কি করেছিলাম, এইভাবে যদি করি 1/x⁵ 5 - 2। 5 মানে কি, যেটা বড় সেইটা থেকে ছোটোটা বিয়োগ করছি, অর্থাৎ বড়টা দিয়ে ভাগ করছি কিন্তু, অর্থাৎ ওটাই n এখানে বড় আর m হচ্ছে ছোট। তাহলে পরে 1/x³ থাকছে না, এই যে দেখো 1/x³, এই যে 1/x³, তাহলে নিশ্চয়ই বোঝা গেছে। তাহলে এটা m আর এটা যদি n হতো, তাহলে পরে কি হতো, এটা m আর এটা যদি n হতো, তাহলে পরে কি সূত্রটা দাঁড়াতো, যে 1/x⁵, 5টা হচ্ছে n, তাহলে n - 2টা হচ্ছে m, বোঝা গেল। তাহলে পরে n যদি m এর চেয়ে বড় হয়, তাহলে 1/n - m হয়ে যাবে, আর যদি m বড় হয় n এর চেয়ে, তাহলে পরে সিম্পল বিয়োগ হয়ে যাবে x⁻m - n। ওকে, এই দুটো সূত্র কীভাবে এলো বোঝা গেল। এর পরের সূত্রটা কি আছে দেখো, 3এরটা কী আছে, x⁻m * n, বাইরে ব্র্যাকেটের বাইরে n, দুটো এখানে একটা পাওয়ার, ব্র্যাকেটের বাইরে একটা পাওয়ার, তাহলে কি হয়, x⁻m n, অর্থাৎ এই পাওয়ার দুটো গুণ হয়ে যায়। কি করে হয় দেখো তো, ধরো x² বাইরে আছে কিউব, এরকম না বিষয়টা, দেখো এর সঙ্গে মেলাও, এখানে x এখানে x, এখানে পাওয়ার m এর জায়গায় 2, এখানে বাইরে n এর জায়গায় 3, এরকম লিখেছি। তাহলে এই বিষয়টা মানে কি, এই পুরো x² কিউব মানে x² গুণ x² গুণ x² না, কারণ x² 3টে আছে মানে এই x² কিউব, তাই তো। এই x² 3টে কিউব মানে দেখুন এখানে 3টেই বেস হচ্ছে x, বেস হচ্ছে সমান, তাহলে গুণের ক্ষেত্রে আমরা জানি কি, বেস যদি সমান হয় তাহলে পাওয়ারগুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়, বা সূচকগুলো যোগ হয়ে যায়। তাহলে পরে 2 + 2 + 2, অর্থাৎ x⁻3 দুগুণে কত, 6। তাহলে পরে দেখো এই যে x⁻6 আসছে, তো এত কাণ্ড না করে আমরা কি করতে পারি না, ডাইরেক্ট এখান থেকে করতে পারি, যে এরকম ব্র্যাকেটের বাইরে যদি থাকে এক্সের সঙ্গে এই দুটো পাওয়ার কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে পরে x⁻3 দুগুণে কত, ডাইরেক্ট 6, বোঝা গেল। এটা হচ্ছে সূত্র। এবার 4 নম্বর দাগের সূত্রটা এখানে এই খাতাতে লিখে নিয়েছি, দেখো xy বাইরে সূচক হচ্ছে m, তাহলে পরে x⁻m y⁻m আলাদা আলাদা করে হয়ে যায়। ঠিক আছে, কিভাবে দেখো, ধরো xy এরকম কিউব, xy এর কিউব মানে যদি এরকম থাকে, দেখো xy এর কিউব, এই m এর জায়গায় আমি লিখেছি কিউব, তাহলে এরকম মানে কি, xy গুণ xy গুণ xy না, কেন, xy এর কিউব মানে 3 বার xy এর গুণফল। তাহলে পরে দেখো এখানে x 3টে x এর কি গুণের সম্পর্ক না, তাহলে প্রত্যেকের পাওয়ারে কি আছে, 1 আছে 1 আছে 1 আছে, y এরও 1 1 1, 3টে y এর মাথায়ও কি আছে, পাওয়ারে 1 আছে। তাহলে পরে x এর ক্ষেত্রে যেহেতু গুণের সম্পর্ক, তাহলে পাওয়ারগুলো বেস যেহেতু 3টেই সমান x, তাহলে পরে 1 1 1 পাওয়ারগুলো কী হবে, যোগ হবে। আর y এর ক্ষেত্রেও কী হবে, 3টে 1 1 করে আছে, 1 + 1 + 1 হবে না, তার মানে কত আসছে, x এখানে x এর ওপরে 3 আসছে, y এর ওপরে 3 আসছে, তাই না। তাহলে পরে এইটা এত কাণ্ড না করে বিষয়টা এইভাবে আসে, তো কি আসে, ডাইরেক্ট আমরা লিখতে পারি, যদি ভেতরে xy থাকে এবং বাইরে আলাদা থাকে মানে পাওয়ার থাকে, তাহলে পরে আলাদা করে x³ y³ হয়।
চলরাশির বাইরে যদি একাধিক চলরাশি ভেতরে থাকে এবং বাইরে পাওয়ার থাকে একটিই পাওয়ার বা সূচক, তাহলে পরে প্রত্যেকের জন্য আলাদা করে কিন্তু সূচক হবে এবং প্রত্যেকের কিন্তু গুণের সম্পর্ক। ঠিক আছে, তো এটা হচ্ছে সূত্র এইটা। এবারে দেখো 5-এর সূত্রটা আমরা লিখে নিয়েছি। x/y পাওয়ারে হচ্ছে m, সেটা কি হয় না x⁴m y⁴m আলাদা করে হয়ে যায়। এক্ষেত্রে y নট ইকুয়াল টু 0। কেন বলো তো? y যদি 0 হয়ে যায়, অর্থাৎ 0 দিয়ে, তাহলে y 0 হওয়া মানে এই পুরো বিষয়টা 0 হয়ে যাবে। 0 যদি 0 দিয়ে কোনো কিছু ভাগ করলে সেটা আনডিফাইন্ড হয়ে যায়, সেটা কখনো হয় না, সেই জন্য y নট ইকুয়াল টু 0 হবে। তো এটা কিভাবে হচ্ছে দেখো, ধরো x/y, এই m এর জায়গায় কি লিখলাম? কিউব লিখলাম। তার মানে কি বলো তো? x/y গুণ x/y গুণ x/y না, কারণ x/yটা 3বার গুণ করলে সেটাই কিউব হচ্ছে। ঠিক আছে, তো দেখো ওপরেরটার মানে কি, ওপরের 3টে x গুণ হয়ে যাচ্ছে, x গুণ x গুণ x, আর নিচেরটা y গুণ y গুণ y, নিচেরগুলো নিজের গুণ হয়ে যাচ্ছে। তো দেখো প্রত্যেকে এক্সের মাথায় কিছু নেই, মানে কি আছে? পাওয়ারে বা সূচক 1 করে আছে। ওয়াইয়ের ক্ষেত্রেও প্রত্যেকটা সূচক 1 আছে। তাহলে পরে দেখো বেস যেহেতু সমান বা নিধান যেহেতু সমান, আমরা গুণের ক্ষেত্রে কি জানি, এক্ষুনি শিখলাম যে পাওয়ারগুলো বা সূচকগুলো কি হয়ে যায়? যোগ হয়ে যায়। তাহলে x উপরে 1 1 1 যোগ হয়ে গেল 3, y এর ক্ষেত্রে 1 যোগ 1 যোগ 1, সেক্ষেত্রে দেখো এক্সের ওপরে 3 x কিউব y কিউব, তাই না? তাহলে পরে x কিউব y কিউব। ঠিক আছে, তো এই যে x⁴m আর y⁴m যদি আলাদা করে থাকে, তাহলে পরে কিন্তু সেই এইটার মতো x কিউব আলাদা এবং y কিউব আলাদা ব্র্যাকেটের বাইরে বেরিয়ে আসে। ঠিক আছে, সেটাই এখানে সূত্র, খুব সহজ। এবারে দেখো 6-এরটা x⁴ 1, এটা আমি খাতাতে লিখে নিলাম। তো x⁴ বা যে কোনো চলরাশির যদি সূচক 0 হয়, সেটার মান হয়ে যায় 1। কি করে দেখো, ধরো এখানে x⁴ আর ভাগ x³ এরকম একটা অঙ্ক থাকলো। তার মানে কি x³ ভাগ x³ মানে কি? দেখো ওপরে 3টে x গুণফল, তার মানে x³ আর নিচে 3টে x, তাই তো? নিচে 3টে x দিয়ে ওপরে 3টে xকে ভাগ করছি। তাহলে দেখো x কাটা x কাটা x কাটা x কাটা x কাটা x কাটা, তার মানে 1 থাকছে। এখানে মান কত হচ্ছে? 1, যেহেতু ওপর নিচ সব কেটে গেছে। কিন্তু এইটা মানে কি, এ ভাগ যেহেতু বেস সমান, আমরা বেস অর্থাৎ নিধান সমান, তার মানে ভাগের ক্ষেত্রে আমরা জানি কি যে যে সূচকটা কি হয়ে যায়? বিয়োগ হয়ে যায় না? এইমাত্র শিখলাম। তো 3 বিয়োগ 3 হয়ে যাবে। আমার এখানে সূচক আছে 3, এখানেও 3 আছে, আর বেস আছে x, তাহলে ভাগের ক্ষেত্রে সূচকগুলো বিয়োগ হয়ে যায়। তাহলে 3 থেকে 3 বিয়োগ করলে এটার মান হচ্ছে কত? 3 থেকে 3 বিয়োগ করলে কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, তার মানে x⁴0 থাকছে না। তাহলে দেখো এইটা মানে পেলাম x⁴0 আর এইটা মানে পেলাম 1, তার মানে x⁴0 মানে কত? 1। বোঝা গেল? x⁴0 মানে পাওয়ার দুটো বিয়োগ হয়ে যাচ্ছে মানে 0, আর সেইটা মানে কি, x³ মানে এইটা, x³ মানে এটা, উপরে দুটো ভাগ করলে কাটাকুটি করলে 1 পাচ্ছি আলটিমেটলি। তাহলে কি x⁴0 = 1। এই যে সেটাই সূত্র, যে কোনো চলরাশির যদি পাওয়ার 0 থাকে তার মান হয়ে যায় 1। এবারে দেখো 7-এরটা x⁴1 = x, অর্থাৎ কোনো চলরাশির যদি সূচক 1 হয়, তাহলে পরে সেই চলরাশিটাই হচ্ছে তার মান হয়। এই দেখো 7-এরটা এখানে লিখে রেখেছি, এটা হচ্ছে সূত্র। কিভাবে আসছে দেখো, x⁴1 = x, ধরো x³ ভাগ x² এরকম বিষয়টা আছে। তো এটা মানে কি দেখো তো, এটা মানে আমরা লিখতে পারি ওপরে x³ মানে ওপরে 3টে x-এর গুণফল, x গুণ x গুণ x, আর নিচে ভাগ করছি কি দিয়ে? x² দিয়ে। তাহলে নিচে দুটো x-এর গুণ করলাম, দেখো একটা কাটা একটা কাটা একটা কাটা একটা কাটা, কারণ ভাগের সম্পর্কে বলে কেটে দিলাম। তাহলে পড়ে রয়েছে কি একটা x, তার মানে = x লিখতে পারি। ঠিক আছে, তাহলে x³ ভাগ x² মানে আমরা x লিখতে পারি। আর এইটা মানে আমরা জানি ভাগ যদি হয়, বেস যদি সমান হয়, ভাগ মানে কি? ভাগ মানে হচ্ছে পাওয়ারের বিয়োগফল, পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে, বেসের সঙ্গে পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ 3 বিয়োগ 2 হয়ে যাবে। 3 বিয়োগ 2 মানে কত? 3 থেকে 2 বিয়োগ হলে x⁴1 পড়ে থাকে না? দেখো এইটা মানে হচ্ছে x⁴1 আর এইটা মানেই হচ্ছে x, তাহলে x⁴1 = কি? x নিজে। বোঝা গেল? তাহলে x⁴1 = মানে x। কোনো চলরাশির পাওয়ার যদি 1 থাকে, তাহলে পরে সেটা মানেই সেই চলরাশির মানটাই সেই সমান হবে। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। এবার দেখো 8-এর এবং 9-এরটা একই বলে আমি এখানে তুলে নিয়েছি, একই অঙ্ক। তো দেখো এখানে √x = কি আছে? x⁴1/2। আবার এখানে 9-টা কি আছে?
এই যে খাঁজের মধ্যে রুটের যে খাঁজ আছে এই খাঁজের মধ্যে আছে এন আর ভেতরে আছে কি আছে এক্স, তাহলে এখানে কি হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/n। এখানে দেখো খাঁজের মধ্যে এখানে এই যে রুট এক্স মানে কি এই খাঁজের মধ্যে অ্যাকচুয়ালি 2 আছে, কিন্তু বোঝা গেল, ওই জন্য 1/2 হয়েছে। তাহলে এখানে বিষয়টা কী হচ্ছে, যদি বারে এরকম বিষয় থাকতো, এখানে ধরো 3 থাকলো আর এখানে এক্স থাকছে, তাহলে পরে এক্স টু দি পাওয়ার 1/3 হয়ে যাবে। ঠিক একই রকমভাবে যদি এই খাঁজের মধ্যে 6 থাকে আর ভেতরে এক্স থাকে, তাহলে পরে এক্স টু দি পাওয়ার 1/6 হয়ে যাবে। তাহলে এইটাই হচ্ছে মেন সূত্র, বোঝা গেল। অর্থাৎ খাঁজের মধ্যে এন আছে ধরে নিয়ে, তাহলে এক্স টু দি পাওয়ার 1/, যেটা থাকবে মোটামুটি কি হচ্ছে না বেসের ওপরে 1/, সেইটা হয়ে যাবে 1/, সেই ভেতরের জিনিসটা 1/, হয়ে যাবে, বোঝা গেল। তাহলে এখানে যদি এরকম থাকে ধরো 64 আর খাঁজের মধ্যে আছে 6, তার মানে কত 64 এর 1/6, বোঝা গেল। 64 এর 1/6 মানে কিন্তু 2। কেন, এই 2কে যদি আমি 6 বার গুণ করি তাহলে পরে 64 হয়। দেখবে নিজেরা করে দেখো, 2কে যদি আমি 6 বার গুণ করি তবে 64 হয়। অর্থাৎ 2 হচ্ছে 64 এর ষষ্ঠ মূল। যেমন এটা কি এক্সের এই যে হাফ মানে কি, এক্স রুট এক্স মানে এই যে এক্স টু দি পাওয়ার হাফ মানে এক্সের কি, এক্সের হচ্ছে বর্গমূল। আবার যদি এই যে এক্সের কিউব মানে এক্স টু দি পাওয়ার 1/3 মানে কি, এটা এক্সের ঘনমূল, এটা বর্গমূল, এটা ঘনমূল। তেমনি এই 64-র এই যে খাঁজের মধ্যে রয়েছে এ স্কোয়ারের যে খাঁজের মধ্যে রয়েছে 6, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 1/6 = 2। তার মানে কি 2 হচ্ছে 64-র ষষ্ঠ মূল। এটা যেমন বর্গমূল, এটা ঘনমূল, এটা ষষ্ঠ মূল। 1/6 মানে হচ্ছে ষষ্ঠ মূল, বোঝা গেল। আর এই খাঁজের মধ্যে যে এন রয়েছে, ভিতরে এক্স রয়েছে, এক্স টু দি পাওয়ার 1/n, তার মানে কি এক্সের এই যে মানটা এটা হচ্ছে এক্সের এনতম মূল, বোঝা গেছে। যে মানটা বেরোবে সেটা হচ্ছে এক্সের এনতম মূল। যে সিম্পল বিষয় হচ্ছে এই খাঁজের মধ্যে ধরো এন থাকলো, তাহলে ভিতরে এক্স রয়েছে মানে এক্স রেখে 1/n হয়ে যাবে। খাঁজের মধ্যে যেটা থাকবে সেটা 1/n হয়ে যাবে। এইটাই হচ্ছে সূত্র, বোঝা গেল। এবার দেখো 9 নম্বর দাগের সূত্রটা কী ছিল, এক্স টু দি পাওয়ার -n যদি এরকম থাকে তাহলে পরে ইকুয়াল টু 1/x টু দি পাওয়ার n হয়ে যায়। অর্থাৎ মাইনাসটা থাকে না, মাইনাস থাকলে 1/, হয়ে যায়, যেখানে x নট ইকুয়াল টু 0। এই একটা কিন্তু 0 হতে পারবে না কখনো। তো এরকম বিষয়টা, অর্থাৎ যদি এরকম লিখি তাহলে এক্স টু দি পাওয়ার -1 যদি হয় n এর জায়গায়, তাহলে আমরা কী করে লিখবো না এক্স টু দি পাওয়ার 1/x, এখানে 1 লেখা যা নাও তাই। আবার ধরো এক্স টু দি পাওয়ার -3 যদি এরকম থাকে তাহলে কি লিখতে পারি 1/x³, তাই তো। ঠিক মাইনাসটা উঠে যাচ্ছে, আবার 1/, হয়ে যাচ্ছে। কি করে দেখো তো, ধরো যদি এরকম হয় ধরো এক্স স্কোয়ার আছে ভাগ x³ আছে, তো এটা মানে কি এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার ওপরে আর x³ নিচে। এক্স স্কোয়ার ওপরে মানে এক্সের দুটো গুণ, দুটো এক্সের গুণ, আর নিচে x³ মানে 3 বার x গুণ x গুণ x গুণ x, তাই তো। তাহলে দেখো এইগুলোর সঙ্গে এইগুলোর কি ভাগের সম্পর্ক, তাহলে কাটাকুটি যাবে, x কেটে গেল, x কেটে গেল, তারে একটা x নিচে পড়ে রইলো, একটা x নিচে পড়ে রয়েছে মানে ওপরে 1 থাকলো আর নিচে পড়ে রয়েছে x, তাই না। তাহলে 1/x হয়ে গেল। এবার এইটা মানে কি, এইটা মানে তো এইটা পেলাম, একবার তো পেলাম এটা। আর এইটা মানে কি, যেহেতু ভাগের ক্ষেত্রে আমরা জানি যে পাওয়ার যেহেতু একই, আমরা এর আগেই শিখেছি যে পাওয়ার যেহেতু একই, তাহলে বেস যেহেতু একই, বেস বা নিধান যেহেতু একই, এখানে নিধান কি আছে এক্স আছে, আর সূচক তাহলে কি হবে, সূচকগুলো বিয়োগ হয়ে যাবে। ভাগের ক্ষেত্রে যেহেতু ভাগ, তাহলে গুণের ক্ষেত্রে যোগ হতো, ভাগের ক্ষেত্রে কি হয়ে যাবে না বিয়োগ হয়ে যাবে। তার মানে কত দেখো তো, এইটা তাহলে x 2 - 3 মানে এক্স যেহেতু 2 থেকে 3 বিয়োগ হচ্ছে তাহলে -1 হচ্ছে না, বোঝা গেল। ভালো করে দেখো, বুঝতে পেরেছো। তাহলে x টু দি পাওয়ার -1, তাহলে x টু দি পাওয়ার -1 ইকুয়াল টু তাহলে 1/x হচ্ছে না। দেখো এইটা সমান এইটা এলো এই দিক থেকে ঘুরে, আর এইটা সমান তো এইদিকে, তার মানে এইটা ইকুয়াল টু এইটা। অর্থাৎ যদি -1 থাকে, অর্থাৎ পাওয়ারটা যদি মাইনাসে থাকে তাহলে পরে 1/, সেইটা হয়ে যায়। এই এক্সের নিচে উপরে পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, বোঝা গেল। তাহলে পরে নিশ্চয়ই কীভাবে সূত্রটা হলো বুঝতে পারলাম। তাহলে যে কোনো যদি চলরাশির পাওয়ারে মাইনাস থাকে তাহলে পরে জাস্ট 1/, সেইটা হয়ে যাবে, বোঝা গেল। সেই পাওয়ারটা মাইনাস মুক্ত হয়ে যাবে। সরি, এটা ছিল 10-এর দাগের সূত্র। এবারে 11 নম্বর সূত্র। আরেকটা জিনিস এখানে বলে রাখা খুব দরকার। দেখো এই যে বিষয়টা, ধরো x টু দি পাওয়ার -3 ইকুয়াল টু কী পাচ্ছি না জাস্ট 1/x³ পাচ্ছি না। তাহলে পরে ধরো এই রকম একটা বিষয় আমি অঙ্কে পেয়েছি, তাহলে পরে এখান থেকে আমি 1/, এই বিষয়টা রাখবো না, এরকম ডাইরেক্ট নিয়ে চলে আসবো।
তাহলে এটাকে জাস্ট মাইনাস পাওয়ারে কি করব না মাইনাস নিয়ে চলে আসবো। আবার ঠিক এই রকম আছে, এই রকম আমার দরকার, অর্থাৎ মাইনাসটাকে সরাবো। তাহলে কি করব, জাস্ট এখান থেকে এইটা আনবো, অর্থাৎ এখান থেকে এটা নিয়ে আসলে মাইনাসটা চলে যাবে, 1/, করব। এবং 1/, যদি এরকম থাকে মাইনাস না থাকে, সেখান থেকে যদি আমি 1/, মুক্ত করতে চাই তাহলে কী হবে, পাওয়ারে একটা মাইনাস নিয়ে চলে আসবো। বোঝা গেল। এবারে 11 নম্বর দাগ। এবারে দেখো 11 নম্বর দাগের সূত্রটা কী ছিল, x⁴ = x⁴b। কি বলছে না, বেস দুটো দেখো সমান চিহ্নের দুদিকে বেস দুটো সমান আছে। যদি বেস দুটো সমান চিহ্নের দুদিকে সমান থাকে তাহলে পাওয়ারগুলো সমান হয়ে যায়, অর্থাৎ সেক্ষেত্রে a = b হয়ে যাবে। কিন্তু এখানে একটা শর্ত দিয়েছে কি না, ধরো আচ্ছা শর্তটা পরে বলছি। ধরো এখানে আছে 2⁴x = 2⁵। তাহলে উভয় দিকে দেখো 2 আর 2, তাহলে উভয় দিকে x আর x এর পরিবর্তে 2 আর 2 করেছি, মানে বেস দুটো সমান। তাহলে পাওয়ার দুটো এক্ষেত্রে শর্তানুযায়ী অতএব কী লিখতে পারি, x = 5, অর্থাৎ পাওয়ার দুটো অবশ্যই x = 5 হবে। ঠিক আছে, কিন্তু এখানে শর্ত বলেছে x = ≠ 0, 1 or -1। ধরো x = যদি 1 হতো তাহলে কী হতো, ধরো এরকম যদি 1-এর ওপরে 1-এর পাওয়ার হচ্ছে কিউব = 1-এর পাওয়ার হচ্ছে 5, দুক্ষেত্রেই 1। কিন্তু তাহলে কি আমি লিখতে পারি এই 3 = 5? এই যে শর্ত সেই অনুযায়ী তো হতে পারত, কিন্তু না। এখানে দেখো 1-এর কিউব করলেও 1ই হয়, আবার 1-এর যদি 1⁵ করলে সেই কিন্তু 1ই হয়। এখানে 0 বসালেও তাই হবে, আবার এখানে যদি -1 বসাই সেক্ষেত্রেও কিন্তু একই রকম হবে। তাহলে পরে কখনোই আমরা সেক্ষেত্রে বলতে পারি না 3 = 5, 3 5-এর সমান কিন্তু কখনোই নয়। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 0, 1 এবং -1 হলে এই শর্ত কিন্তু খাটবে না। বোঝা গেল। তাহলে সিম্পলি দেখতে পাচ্ছি যদি বেস সমান চিহ্ন দুদিকে বেস সমান থাকে তাহলে পাওয়ার দুটো সমান হয়ে যায়। এবারে 12 দাগেরটা, 12 নম্বর দাগের সূত্র। এটা 12 নম্বর দাগের সূত্রটা কি বলছে, x⁴ = y⁴ অর্থাৎ বেস আলাদা, দুদিকে সমান চিহ্নের দুদিকে দেখো বেস আলাদা হয়ে গেছে, এখানে x একদিকে y হয়ে গেছে, কিন্তু পাওয়ার একই, এখানেও a এখানেও a, এবং যেখানে a ≠ 0, এই যে পাওয়ার কিন্তু কখনো 0 হবে না, 0 বাদে আর যা কিছু হতে পারে। সেক্ষেত্রে কী হবে, x = y, অর্থাৎ পাওয়ার বা সূচক যদি 1 থাকে সেক্ষেত্রে সমান চিহ্ন দুদিকে বেস দুটো আমরা কিন্তু সমান ধরে নিতে পারি। অর্থাৎ 11 নম্বর দাগের ঠিক উল্টো এইটা। 11 নম্বর দাগের কী ছিল, বেস একই ছিল আর সূচক আলাদা ছিল, তাহলে সূচক দুটো সমান দেখাচ্ছিলাম। এখানে কি হয়েছে না, বেস আলাদা, সূচক বা পাওয়ার একই। তাহলে পরে সেক্ষেত্রে কী লিখতে পাচ্ছি না, সমান চিহ্নের দুদিকের যে বেস দুটোকে আমরা সমান দেখাচ্ছি, অর্থাৎ x = y দেখাচ্ছি। ঠিক উদাহরণ যদি এরকম দেখাই, ঠিক এই উদাহরণটার উল্টে দিই, দেখো যে 2⁵x আছে, এখানে x⁴ করব, মানে x² করব, আর এদিকে 2⁵ আছে, তা 5⁵ করব। দেখো এখানে প্রত্যেক ক্ষেত্রে পাওয়ার দুটো সমান হয়ে গেল না, অর্থাৎ পাওয়ার এখানে a এর বদলে এখানে স্কোয়ার। তাহলে আমরা এক্ষেত্রে লিখতে পারি অতএব x = অর্থাৎ বেস দুটো সমান দেখাতে পারি। বোঝা গেছে। তো আজকে এই পর্যন্ত এই 12টা যে সূত্র আমরা আলোচনা করলাম, এগুলো যদি ঠিক সবাই বুঝতে পেরে থাকো তাহলে পরের দিন যে আমরা এর পরের ভিডিওতে কোষে দেখি 2 এর অঙ্কগুলো করাবো, কারোর কোনো অসুবিধা থাকার কথা নয়। যদি কারো বুঝতে অসুবিধা থাকে তাহলে আরেকবার দেখে নিও, নিশ্চয়ই সবাই বুঝতে পারবে। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিও, কমেন্ট করে জানিও এবং শেয়ার করো, আর প্লিজ সবাই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।